হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যাকে শাস্তি দেওয়া হয়েছে সারা রাত বাইরে বসে থাকার। তখনই সেখানে আমাদের নায়ক চলে আসে, আর সে তখন ওর মাথায় ছাতা ধরে। ওরা দুজনে একে অপরকে দেখে স্মাইল করে। এরপরই আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই, যেখানে আমরা নায়ককে দেখতে পাই। তার নাম হান ই। সে এই জাং পরিবারের বড় ছেলে, আর সে ধূপ বানানোর কাজ করত, মানে ঘরে ধূপের মাধ্যমে সুগন্ধি দেওয়া আর কি। হান ই চোখে দেখতে পায় না, আর পেলেও ভীষণ কাছ থেকে ঝাপসা ঝাপসা দেখতে পায়। তখন সেখানে হান ইর দাস শাওমান চলে আসে। শাওমান বলে, আজ আমাদের রাইস কেক দেওয়া হচ্ছে, আপনি কোন ফিলিং নেবেন? হান ই বলে, দুটোই তুমি নিয়ে নাও, আমার রাইস কেক পছন্দ না। আর দেখো ওখানে কি। শাওমান দেখে সেখানে একটি মুরগি রান্না করা আছে। হান ই বলে, আজ তোমার জন্মদিন, তাই এটা তোমার গিফট। শাওমান ভীষণ খুশি হয়, আর সেটা খেতে গেলে এক দাস এসে হানিকে বলে, চুন শাও ম্যাডাম তোমাকে স্টাডি রুমে ধূপ দিতে বলেছে। হান ই শাওমানকে খেতে বলে, আর সেখান থেকে চলে যায়। হান ই চুন শাওয়ের কাছে আসে, আর তোমাদের বলে দেই, চুন শাও হলো ওর বাবা মানে মিস্টার ঝ্যাং এর তৃতীয় কনকিউবাইন। হান ই সুগন্ধির বন্দোবস্ত করছিল, কিন্তু চুন শাও হান ইকে সিডিউস করতে চাইছিল। হানি বলে, আমি একজন অন্ধ লোক, আপনার আমার কাছ থেকে দূরে থাকাই উচিত। তখন চুন শাওকে কেউ টেনে ভিতরে নিয়ে যায়। দেখা যায় এটা হান ইর ভাই, তার নাম শিয়ানলি। আর তারা রোমান্স করতে শুরু করে। মানে বুঝতে পারছো, শিয়ানলি তার বাবার কনকিউবাইনের সাথে সম্পর্কে জড়িয়েছে। বাইরে হানি চুন শাওর সাথে কথা বলছিল যে সুগন্ধি দেওয়া হয়ে গেছে। চুন শাও বলে, ঠিক আছে তুমি যাও। হান ই বেরিয়ে আসে, কিন্তু ও ঠিকই বুঝতে পেরেছে এখানে কি হচ্ছে। এদিকে চুন শাও শিয়ানলিকে বলে, তোমার ভাই তো তোমার থেকেও বেশি হ্যান্ডসাম। শিয়ানলির ভীষণ রাগ হয়, আর আমরা বুঝতে পারি যে শিয়ানলি হানিকে হিংসে করে। যাই হোক, হান ই ফিরে আসে, কিন্তু কোথাও শাওমানকে দেখতে পায় না। দেখা যায় শাওমানকে ভীষণ মারা হচ্ছে। বলা হয়, তুই দুটোর জায়গায় 3টে রাইস কেক নিয়েছিস। শাওমান বলতে থাকে, আমি দুটোই নিয়েছি, কিন্তু মিথ্যে বলে ওকে মারা হচ্ছিল। এমনকি ওর জন্মদিনের সেই চিকেনটাও দাসেরা খেয়ে ফেলছিল। শিয়ানলি এসব করাচ্ছে। শিয়ানলি বলে, স্বীকার কর যে তোকে চুরি করতে হান ই বলেছে। কিন্তু শাওমান এটা বলে না, আর বলে, আমার মাস্টার তোদের থেকে অনেক ভালো। যাতে শিয়ানলি বলে, ওকে মেরে ফেলো। সকল দাসেরা মিলে ওকে মারতে থাকে, আর এসবের শব্দ পেয়ে হান ই সেখানে চলে আসে। কিন্তু ততক্ষণে শাওমান মারা গেছে। হান ই একদম শকড হয়ে যায়। তখন শিয়ানলি বলে, ও চুরি করেছে, একটু শাস্তি দিতেই মরে গেল। তোমার যদি প্রয়োজন হয় তাহলে এদের মধ্যে কাউকে দাস বানিয়ে নিয়ে যাও। আরে, কেউ তো তোমার সাথে যেতে চায় না। ঠিক আছে, তোমরা আমার ভাইকে গোসলে নিয়ে যাও। এটা শুনে দাসেরা হান ইকে তুলে পুকুরে ফেলে দেয়। শিয়ানলি হেসে চলে যায়। হান ই পুকুরে ভাসতে থাকে, আর ভাবতে থাকে, শাওমান ওকে বলেছিল, যদিও আপনি চোখে দেখতে পান না, কিন্তু আপনি সবকিছুই বুঝতে পারেন, আপনার শ্রবণ শক্তি অনেক ভালো, তাহলে আপনি কেন ওদের থেকে বুলি হচ্ছেন? তখন একজন দাস দেখে হান ই এখনো ভাসছে, তাই সে চেক করতে আসে হান ই মরে গেল নাকি। কিন্তু তখন হান ই লাঠিটা ধরে ফেলে, আর সেই দাসকে পানিতে ফেলে দেয়, আর প্রচুর ধোলাই দিয়ে সেখানেই মেরে ফেলে। হান ই বলে, সরি শাওমান। তখন ও একটি হেয়ার পিনের শব্দ পায়, অর্থাৎ কেউ এসব দেখে ফেলেছে। হান ই উঠে সেই মেয়ের পিছু করতে থাকে, আর একটি জায়গা পৌঁছে যায় যেখানে অনেকগুলো মেয়েরা একই রকমের হেয়ার পিন পরে আছে। আসলে এরা নতুন মেড হিসেবে এসেছে। এতে হান ই বুঝতে পারে না কোন মেয়েটা ওকে দেখেছিল। যাই হোক, পরদিন ও স্বপ্নে দেখতে পায় ছোটবেলায় ওর বাবা ওকে পানিতে ফেলে দিয়ে মারতে চেয়েছিল, আর এই স্বপ্ন দেখে ও লাফিয়ে উঠে পড়ে। বাইরে বেরিয়ে আসলে ও আবারও সেই হেয়ার পিনের শব্দ শুনতে পায়, আর বলে, তুমি এখানে এসেছো, তুমি কি দেখেছো? মেয়েটি বলে, আমি দেখেছি আপনার লোককে শিয়ানলি মেরে ফেলেছে, আপনাকে অপমান করে পানিতে ফেলে দিয়েছে, আর এটাও দেখেছি যে আপনি শিয়ানলির এক লোককে মেরে ফেলেছেন। তখন সেখানে শিয়ানলি চলে আসে, আর বলে, আমার দাস কোথায়? হান ই বলে, কিসের দাস? আমি কিছু জানি না। কিন্তু শিয়ানলি বলে, আমার দাসের সাথে তুমি কি করেছো? তখন মেয়েটি বলে,
আমি তো ওকে দেখেছিলাম। সে ভুলবশত মাথায় আঘাত পেয়ে পানির মধ্যে পড়ে গিয়েছিল। শিয়ানলি আসলে হান ইকে দোষারোপ করতে এসেছিল, কিন্তু পারেনি, তাই সেখান থেকে চলে যায়। হান ই বলে, তুমি কে? মেয়েটি বলে, আমার নাম ওয়ান, আমি আপনার পার্সোনাল দাসী। হান ই বলে, কিন্তু তুমি আমার সাহায্য কেন করলে? টাকার জন্য যদি এসে থাকো তাহলে ভুল মানুষের কাছে এসেছো। ওয়ান বলে, টাকার জন্য আমি এসেছি ঠিকই, কিন্তু আরো উদ্দেশ্য আছে, আর আমি সঠিক মানুষের কাছে এসেছি। আপনি মিস্টার জ্যাং এর আসল স্ত্রীর ছেলে। হানি বলে, কিসের উদ্দেশ্য? ওয়ান বলে, জ্যাং পরিবার শেষ করতে। হানি বলে, তুমি জানো তুমি কি বলছো, আর আমি তোমাকে কেন সাহায্য করব? ওয়ান বলে, কারণ আপনিও আমার মতোই অন্ধকারে ডুবে আছেন। ও নিজের পোশাক খুলে দেখায়, তার পিঠে পোড়া দাগ, আর বলে, এটা আপনার বাবার জন্য হয়েছে। হানি একদম শকড হয়ে যায়। যাই হোক, এরপর ওয়ান একটি রুমে আসে। সেখানে একটি পিয়ানো ছিল। ওয়ান ভাবতে থাকে ওর মায়ের কথা। তখনই হান ই এসে ওয়ানকে নিয়ে একটি আলমারির মধ্যে ঢুকে পড়ে আর বলে, এই রুমে সবার আসা নিষেধ। দেখা যায় সেখানে চুনশাও আর শিয়ানলি এসেছে। চুনশাও বলে, আমি প্রেগনেন্ট। যা শুনে শিয়ানলি বলে, ও, আমার ভাই আসতে চলেছে। চুনশাও বলে, এটা তোমার বাচ্চা। শিয়ানলি বলে, এটা তো শুধু আমি আর তুমি জানি, আর তো কেউ জানে না। তখনই তারা কারো শব্দ পায় আর একটি আলমারিতে গিয়ে লুকায়। দেখা যায় মিস্টার জ্যাং এর দ্বিতীয় কনকিউবাইন মুলান সেখানে এসেছে। আসলে সে হোয়াইট রোজ নামক এক সিঙ্গার। সে গান গাইতে ভীষণ পছন্দ করে, তাই নিষেধ থাকা সত্ত্বেও সে পিয়ানো বাজাতে থাকে আর গান গাইতে থাকে। কিন্তু এই খবর মিস্টার জ্যাং পেয়ে যায়। সে মুলানের সাথে ভীষণ খারাপ আচরণ করতে থাকে, কারণ নিষেধ থাকা সত্ত্বেও মুলান গান গাইছে। এখানে আমরা জানতে পারি মিস্টার জ্যাং আপাতত বাবা হতে পারবে না। মিস্টার জ্যাং ভীষণ রেগে আছে। সে মুলানের গলা চেপে ধরে। এতে হান ই তাকে বাঁচাতে যেতে চায়, কিন্তু তার আগেই মিস্টার জ্যাং মুলানকে ছেড়ে দেয়। যাই হোক, মিস্টার জ্যাং আর মুলান সেখান থেকে চলে যায়। তখন শিয়ানলি বেরিয়ে আসে আর চিন্তায় পড়ে যায়, কারণ ও ভেবেছিল চুনশাওর বাচ্চাটিকে নিজের ভাই হিসেবে চালিয়ে দেবে, কিন্তু এখন তো অ্যাবর্শন করাতেই হবে। ওরাও চলে যায়। তখন হান ই আর ওয়ান বেরিয়ে আসে। হান ই বলে, তুমি অনেক কিছুই জেনে গেছো। ঘরে এসে মুলান নিজের আঘাত ঢাকছিল। তখন ওয়ান একটি ক্রিম নিয়ে আসে, যা দিলে দাগ ঢেকে যায়। এখান থেকে ওয়ান মুলানের সাথে ভালো সম্পর্ক গড়ে নেয়। ও যখন ফিরছিল তখন ওকে চুনশাও দেখে ফেলে আর বলে, তাহলে তুমিই সেই দাসী, আর ওকে ধরে একটি চড় মেরে দেয়, যাতে ওয়ান ওকে উল্টো চড় মেরে দেয়। চুনশাও বলে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে চড় দিলে? ওয়ান বলে, আপনার এখান থেকে চলে যাওয়া উচিত। আমার মা বলতো আমার মধ্যে ডিমনিক শক্তি রয়েছে। কেউ যদি আমাকে বিনা কারণে মারে তাহলে আমিও তাকে উল্টো মেরে দেই। আরো একটা কথা আছে, কিন্তু সেটা শুধু আপনাকেই বলতে পারি। চুনশাও বলে, কি? তখন ওয়ান ওর কানের সামনে এসে বলে, আমি জানি আপনি আর শিয়ানলি কি লুকাচ্ছেন, তাই আমার সাথে শুধু শুধু লাগতে আসবেন না। চুনশাও এটা শুনে ভয় পেয়ে যায় আর ওয়ানকে চলে যেতে বলে। হান ই ওয়ানকে বলে, তুমি কি প্ল্যান করেছো? ওয়ান বলে, জ্যাং ফ্যামিলি অনেক বড়, তাই আমাদের অনেকগুলো ধাপে এই পরিবার ভাঙতে হবে। হান ই বলে, একজন অন্ধ লোক আর একজন দাসী? ওয়ান তার হাতে সুতো বেঁধে দেয় আর বলে, আমি আপনার চোখ হব আর আপনি আমার মেরুদণ্ড হবেন, তাহলে আমি আর দাসী থাকবো না। মিস্টার জ্যাংকে হারাতে আমাদের বড় মাপের একজনকে লাগবে। সে এখন চলে এসেছে। দেখা যায় এখানে গভর্নর এসেছে। তার নাম লিং চ্যাং। আসলে লিং চ্যাং মিস্টার জ্যাং এর কাছে এক প্রকারের সুগন্ধি চাইছে, কিন্তু অ্যাকুরেট সুগন্ধি কেউ বানাতে পারছে না। মিস্টার জ্যাং তাকে সুগন্ধির বিনিময়ে অনেক মূল্যবান ভাস আর মণিমুক্তা দিতে থাকে, কিন্তু লিং চ্যাং শুধু ওই সুগন্ধিই চায়। এমনকি সে মণিমুক্ত নিজের সাথে করে নিয়ে যায়। মিস্টার ঝ্যাং এর লোক ইয়াং বলে, আমি শহরের সকল লোকেদের দেখিয়েছি, তারা বলেছে এই রুমালে কোনো সুবাসী নেই। আপনার বড় ছেলে হান ই এসব ব্যাপারে অনেক ভালো, তাকে এই দায়িত্ব দিলে কেমন হয়? মিস্টার ঝ্যাং রাজি হয় আর রুমালটা হান ইকে দিয়ে দেয়। হান ই চলে গেলে মিস্টার ঝ্যাং শিয়ানলিকে বলে, ও যদি এই সুগন্ধি বানাতে পারে তাহলে ক্রেডিট তুমি নেবে, আর যদি না পারে
তাহলে এর শাস্তি ও নিজেই নেবে। শিয়ানলি ভীষণ খুশি হয়। হান ই সে রুমাল থেকে বুঝতে পারে এটা এক ধরনের ফুলের সুবাস, যেটা হলো রওশে ফুল। ওয়ান আর হানি মিলে সেই সুগন্ধি তৈরি করে ফেলে, কিন্তু মিস্টার ইয়াং এসে বলে, দাও তো, আমি একটু দেখি। এই বলে সে সুগন্ধিটা নিয়ে চলে যায়, অর্থাৎ এর ক্রেডিট নেবে শিয়ানলি। যাই হোক, লিং চ্যাং সুগন্ধিটা স্মেল করে দেখে এটা একদমই রওশে ফুলের মতো নয়। তাই মিস্টার জ্যাং বলে, এই সুগন্ধি আমার এই ছেলে নয়, আমার বড় ছেলে হান ই তৈরি করেছে। তাই লিং চ্যাং চলে আসে হান ইর গর্দান নিতে। তখনই হান ই বলে ওঠে, মিস্টার ইয়াং তাড়াহুড়ো করে ভুল সুগন্ধি নিয়ে গেছে, আসল সুগন্ধি এটা। আসলে ওয়ান এরকমটা আজ করেছিল, তাই মিস্টার ইয়াংকে ভুল সুগন্ধি দিয়েছিল। যাই হোক, লিং চ্যাং এটা স্মেল করে আর বুঝতে পারে এটা একদম কারেক্ট স্মেল, যাতে লিং চ্যাং খুশি হয় আর বলে এরকম সুগন্ধি আরো বানাও। কিন্তু শিয়ানলি ভীষণ রেগে যায় আর মিস্টার জ্যাং ওকে শাস্তি দেয়, চাবুকের আঘাত খাওয়ায় উইদাউট এনি রিজন। এরপর ওয়ান হান এর আঘাতে ওষুধ লাগিয়ে দিচ্ছিল, তখন বলে, আমরা অনেক সত্যিই জানি, এগুলোকে ঠিকমতো ইউজ করা যাক। পরের সিনে দেখা যায় পুরো বাড়ি ঘর পুকুর পরিষ্কার করা হচ্ছিল। তখন পুকুর থেকে কিছু জিনিসপত্র পাওয়া যায়, যা দিয়ে মিসক্যারেজ করা হয় আর কি। এসব দেখে মিস্টার জ্যাং ভীষণ রেগে যায়। তখনই শিয়ানলি এসে চুনশাওকে বলে, বাবা সব জেনে গেছে। তখন চুনশাও বলে, আমরা মুলানকে ফাঁসিয়ে দেব। এজন্য তারা এক দাসকে মুলানের ঘরে ঢুকিয়ে দিয়ে বলতে থাকে এই দাসের সাথে মুলানের সম্পর্ক আছে। তাদের সবাইকে বিচারে বসানো হয়। এখন পরীক্ষা করা হবে মুলানের কি সত্যি মিসক্যারেজ হয়েছে কিনা। কিন্তু পরীক্ষা করে জানা যায় না, মুলান প্রেগনেন্টই হয়নি। তখন মুলান উঠে দাঁড়ায় আর বলে, আমাকে দোষারোপ করা হচ্ছে, তাহলে আমিও বলে দিচ্ছি চুনশাওয়ের মিসক্যারেজ হয়েছে। আমি সেসবের আঁচ পেয়েছি। আসলে মুলানকে এই খবর ওয়ান দিয়েছে। যাই হোক, তখন চুনশাওকে পরীক্ষা করতে নেওয়া হয় আর জানা যায় হ্যাঁ, কিছুদিন আগেই তার মিসক্যারেজ হয়েছে। শিয়ানলি নিজেকে বাঁচাতে চুনশাওয়ের গলা চেপে ধরে যে, তুমি আমার বাবাকে ধোকা দিয়েছ। তখন মিস্টার জ্যাং উঠে চুনশাওকে জানে মেরে ফেলে। এইসব দেখে শিয়ানলি অজ্ঞান হয়ে যায়। এরপর মিস্টার জ্যাং বিষ মেশানো চা নিয়ে শিয়ানলির কাছে যেতে থাকে, কারণ সবাই বুঝতে পেরেছে চুনশাওয়ের পেটে শিয়ানলির বাচ্চা ছিল। শিয়ানলির মা কান্না করে বলে শিয়ানলিকে ছেড়ে দিতে, কিন্তু মিস্টার জ্যাং শোনে না। সে শিয়ানলির রুমে যায় আর ওই চা দেয়। শিয়ানলি ভীষণ কান্না করতে থাকে আর এবারের মতো ক্ষমা করে দিতে বলে, কিন্তু মিস্টার জ্যাং বলে, আমাদের পরিবারের নাক তুমি কাটিয়েছ, এই কলঙ্ক তুমিই ঘোচাবে। তাই শিয়ানলি বলে, আপনি অনেক ভালো বাবা, পরের জন্মে আমি আপনার ঋণ পরিশোধ করব। আর সেই চা খেয়ে নেয়। তখন মিস্টার জ্যাংও সেই চা খায়, অর্থাৎ সেই চায়ে বিষ নেই। শিয়ানলি ভীষণ খুশি হয়। তখন মিস্টার জ্যাং বলে, তুমি আমার একমাত্র প্রিয় ছেলে, আমি তোমাকে মারলাম না, কিন্তু মনে রেখো, যা আমার তা আমার থেকে কিছু চুরি করতে চেও না। এরপর মিস্টার জ্যাং একটি দোকানের চাবি হান ইর কাছে দেয়, কারণ এই দোকানটা চুনশাওয়ের ছিল। পরদিন হান ই সে দোকানে চলে আসে, কিন্তু এই দাস হান ইর সাথে ভীষণ খারাপ আচরণ করছিল। তখন ওয়ান এসে সে দাসকে একটি চড় মেরে দেয়। দাস ভীষণ রেগে গেলে হানি থেমে থাকে না আর বলে, আমার পার্সোনাল দাসীকে সবার সম্মান করতে হবে, না হলে আমি কাউকে ছেড়ে দেব না। সেই দাস পালায়। তখন হান ই ওয়ানকে একটি হেয়ার পিন পরিয়ে দেয়। এটা অন্য দাসীদের থেকে আলাদা। হানি বলে, এই হেয়ার পিনের শব্দ আলাদা, তাই আমি তোমাকে অন্য দাসীদের মধ্যে গুলিয়ে ফেলবো না। ওয়ান খুশি হয় আর সবটা ঘুরিয়ে দেখাতে থাকে। এভাবে ওরা কাছেও চলে আসে, তাই হান ই ওয়ানকে দেখতে পায়। ও লজ্জা পেয়ে যায়। যাই হোক, এরপর সেই শপে গভর্নর লিং চ্যাং আসে পারফিউম নিতে। ওয়ান বলে, আমি নিয়ে আসছি। তখন গার্ড এসে খবর দেয়, আপনার বোন ফিরে এসেছে। সে জানতে চেয়েছে আপনি বিয়ে করছেন কিনা। লিং চ্যাং ভাবে, আমি তো এই কথা ভুলেই গেছিলাম। ও ওয়ানকে অনেকগুলো টাকা দেখায় আর বলে, আমার সাথে চলো, একদিনের জন্য আমার নকল স্ত্রী সাজার জন্য। ওয়ান হতবাক হয়ে যায়। তখন হান ই এসে তাদের আটকে দেয়। লিং চ্যাং বলে, আমি একদিনের জন্য তোমার দাসীকে নিয়ে যাচ্ছি। হান ই বলে, এটা করবেন না, ও আমার পার্সোনাল দাসী।
আমি চোখে দেখতে পাই না, তাই আমার ওর প্রয়োজন আছে। লিংচেং বলে, তোমার বাবাও আমাকে না করতে পারে না, কিন্তু তুমি না বলছো। তুমি কি ওই দাসীকে পছন্দ করো না? হান ই বলে, হ্যাঁ। লিংচেং বলে, তাহলে প্রমাণ দাও। এই ছুরিটা নিজের বুকে গেথে। হান ই সত্যি সেটা বুকে গেথে নেয়, যাতে লিংচেং খেপে যায় যে তোমার মরার ইচ্ছে থাকলে কচু গাছে গলায় দড়ি দাও, একজন দাসীর জন্য নিজের বুকে কোপ দিচ্ছ। এসব কিছু ওয়ান দেখতে পায়। ছোটবেলায় ওয়ান এই দোকানের এক জায়গায় একটি ছবি রেখেছিল। বর্তমানে ওয়ান সেই ছবিটা বের করে আর বলতে থাকে, বাবা মা, আমি ফিরে এসেছি, আমি জ্যাং ফ্যামিলিকে শেষ করে দেব। এরপর ওয়ান হান ইর সেই চাকুর আঘাতে ঔষধ লাগাচ্ছিল। হান ই বলে, আমার আর্মরে একটি ক্র্যাক আছে আর এখানেই একমাত্র আলো প্রবেশ করতে পারে। ওয়ান বলে, আপনি কি সত্যি আমাকে পছন্দ করেন? হান ই বলে, আমি শুধু লিংচেং এর হাত থেকে বাঁচাতে এই কথা বলেছিলাম। ওয়ান বলে, ভালো, আমার মতো মেয়েকে আপনার ভালো না বাসাই উচিত। এই আলো আমাদের জন্য নয়। ওয়ান চলে যায়। তখন হানি ভাবে, কিন্তু এই আলো আর কেউ না, এটা একমাত্র তুমি। অর্থাৎ হানি ওয়ানকে ভালোবেসে ফেলেইছে। এদিকে লিংচেং তার বোনকে পিক করতে এসেছে, মানে ওর আপন বোন আর কি। তার নাম ইয়ান রান। ইয়ান রান লিংচেংকে একটি ফুল দেয়। লিংচেং বলে, তুমি ফ্রান্স থেকে পড়ে আসছো, এখনো বাচ্চাদের মতো করছো। আর আমি তো তোমাকে কতগুলো চিঠি দিয়েছি, তুমি তার একটি উত্তর দিয়েছিলে। ইয়ান রান বলে, আরে বাদ দাও তো। সে তাদের একসাথে ছবি তুলতে বলে। গাড়িতে বসে ইয়ান রান ঘুমিয়ে পড়ে আর ওকে কাছে পেয়ে লিংচেং খুব খুশি। ও ইয়ান রানকে নিজের রুমে শুইয়ে দেয় আর একটি সিক্রেট রুমে আসে। সেখানে আমরা দেখি লিংচেং অনেকগুলো ফুল সেখানে স্টোর করে রেখে দিয়েছে। অর্থাৎ ইয়ান রান আজ পর্যন্ত তাকে যতগুলো ফুল দিয়েছে লিংচেং সব রেখে দিয়েছে। বুঝতে পারছো, লিংচেং ইয়ান রানকে বোনের চোখে দেখে না। তখন ওর মনে পড়ে গাড়িতে বসে ইয়ান রান বলেছিল, তুমি বিয়ে করে নিচ্ছ না কেন? তোমার জন্য তো আমি নিজেও বিয়ে করতে পারছি না। অর্থাৎ ইয়ান রান লিংচেংকে ভাইয়ের চোখেই দেখে। এতে লিংচেং এর মন খারাপ হয়ে যায়। পরদিন সকালে ইয়ান রান চিৎকার করে ওঠে, তাই লিংচেং বন্দুক নিয়ে হাজির হয়। কিন্তু ইয়ান রান বলে, আরে এটা তো সে রসুই ফুলের সুবাস। লিংচেং বলে, আমি তো চিঠিতে বলেইছিলাম এক লোক রসুই ফুলের সুগন্ধি বানিয়েছে। ইয়ান রান বলে, আমি তার সাথে দেখা করতে চাই। এতে লিংচেং জেলাস হয়ে বলে, দরকার নেই, তাছাড়া সে একজন বুড়ো লোক। অন্যদিকে মিস্টার জ্যাং হান ইকে বলে, তুমি তো ভালোই লিংচেং এর সাথে বন্ধুত্ব করে তুলেছ, অথচ ওই লোক আমার মাথায় বন্দুক ধরেছিল। হান ই বলে, সে আমাকেও চাকুর আঘাত করেছে, তাছাড়া আমি আপনার শত্রুর সাথে কখনো বন্ধুত্ব করব না। মিস্টার ঝ্যাং বলে, তুমি আমাদের পরিবারের পাশে দাঁড়াতে চাও, ঠিক আছে, আমি তোমাকে একটু সুযোগ দেব। নানজিং গভর্নমেন্ট 3 দিনের মধ্যে টাকা চাইছে, আমি সেখানে যাব, তাই টাকার ভার আমি তোমাকে দিলাম। টাকা লাগবে 30,000 রৌপ্য মুদ্রা। শিয়ানলির মা বলে, এতগুলো টাকা জোগাড় করতে না পারলে আপনি বিপদে পড়ে যাবেন। শুনেছি লিংচেং হান ইর দাসী ওয়ানকে পছন্দ করে, তাহলে ওয়ানের বিনিময়ে টাকা জোগাড় করে নেবে। এতে হান ই বলে, আমি টাকা জোগাড় করতে চেষ্টা করব। যাই হোক, হান ই চিন্তায় পড়ে যায়, কারণ দোকানের দৈনিক আয় 700 রৌপ্য মুদ্রা। 3 দিনে 30,000 রৌপ্য মুদ্রা কোথায় পাবো? ওয়ান বলে, তাহলে আমি গভর্নরের কাছে চাইবো। হান ই বলে, না, শুনেছি থিয়েটারে পপুলার অ্যাক্ট্রেস ইনভাইট করলে, টিকিটের দাম বাড়ালে ডোনেশনে অনেক টাকার জোগাড় হয়। এখন সব থেকে পপুলার কোন অ্যাক্ট্রেস? ওয়ান একটি ছবি দেখে বলে, রেড রোজ, কিন্তু তার সম্পর্ক তো ছ্যাং পরিবারের সাথে খারাপ। তবুও হান ই রেড রোজের সাথে দেখা করে। প্রথমে রেড রোজ ওকে মানা করে দেয়, কিন্তু তখন সেখানে মুলান চলে আসে। আসলে মুলান একসময় নামকরা সিঙ্গার ছিল হোয়াইট রোজ নামের। রেড রোজের সাথে তার সম্পর্ক অনেক ভালো ছিল। মুলানের কথায় রেড রোজ হান ইর সাহায্য করতে রাজি হয় আর তার গান শুনতে অনেক লোক উপস্থিত হয়, যাতে 30,000 রৌপ্য মুদ্রা কালেক্ট হয়। কিন্তু এসব জানতে পেরে শিয়ানলি আর ওর মা ভীষণ রেগে যায়। শিয়ানলি ভাবে যে করেই হোক এই টাকা বাবার কাছে পৌঁছাতে দেওয়া যাবে না। রেড রোজ আর হোয়াইট রোজ আবারও আলাদা হয়ে যায়। তখন ওয়ান বলে, আমি আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই। চিন্তা নেই,
মিস্টার জ্যাং জানতে পারবে না। তখন মুলান গান গায়। পরদিন ওয়ান 30,000 রূপমুদ্রা গুনে একটি ব্রিফকেসে রাখে। তখন পুলিশ এসে বলে, সাউদু কি আপনার দোকানের লোক? হানি বলে, হ্যাঁ। পুলিশ তাকে স্টেশনে নিয়ে আসে। ওয়ান আর হানি দুজনেই বুঝতে পারে শিয়ানলি এই টাকার পেছনে পড়েছে। দেখা যায় সাউদুকে ধরে রাখা হয়েছে। এক লোক বলতে থাকে সাউদু তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করেছে। সাউদু তা স্বীকার করে না। তখন শিয়ানলি ভয় দেখিয়ে সাউদুকে স্বীকার করায়। সেই লোক বলে, আমি সাউদুর হাত কেটে ফেলবো। তখন শিয়ানলি বলে, সাউদু আমাদের লোক, ওর হাত কেটো না, পরিবর্তে হানি টাকা দেবে। সেই লোক 50,000 রৌপ্য মুদ্রা চায়। তখন শিয়ানলি ইশারা করে দেখায় 30,000 চাইতে। লোকটি বলে, ঠিক আছে 30,000। হানি চুপ করে থাকে। তখন সেই লোক সাউদুর হাত কাটতে থাকে। তখনই হানি বলে, আমি টাকা দেব। সে ব্রিফকেসের টাকাগুলো দিয়ে দেয়। সাউদু প্রচুর কাঁদতে থাকে, কারণ সে ভাবতেও পারেনি শিয়ানলি তার হাত কেটে দিতে চাইবে। যাই হোক, হানি জিজ্ঞেস করে টাকা জোগাড়ের আর কতটুকু টাইম আছে। ওয়ান বলে 2 ঘন্টা। হানি বলে, আমাকে গভর্নরের কাছে নিয়ে যাও। গাড়িতে ওয়ান বলছিল, আপনি তার কাছে যাবেন না, আগেরবার আপনি ঝগড়া লাগিয়ে দিয়েছিলেন। কিন্তু হানি বলে, তুমি তার কাছে যাবে না। তুমি যদি তার স্ত্রী হও তাহলে আমার চোখ হবে কি করে? ওয়ান তার হাতে হাত দিয়ে বলে, আমি আমার প্রমিস রাখবো। যাই হোক, হানি একাই গভর্নরের কাছে যেতে থাকে। তখন তাকে ইয়ানরান দেখে ফেলে। এত হ্যান্ডসাম ছেলে দেখে ও তার পিছু করে আর বলে, ভাইয়া এখনো বাড়িতে আসেনি। হানি বলে, আপনি ইয়ানরান তাই না? আপনার থেকে আমার বানানো সুগন্ধির সুবাস আসছে। ইয়ানরান বলে, সুগন্ধি তো এক বুড়ো লোক বানিয়েছে। হানি বলে, আমি এটা বানিয়েছি। আমার নাম ঝ্যাং হানি। যা শুনে ইয়ানরান অবাক হয়ে যায়। হানি বলে, আমি আপনার ভাইয়ের কাছে এসেছিলাম 30,000 টাকার জন্য, যা আমার এক্ষুনি লাগবে। ইয়ানরান টাকা নিয়ে আসে আর বলে, এটা ফেরত দিতে হবে না, তার বদলে আমি একটি জিনিস চাই। সে হানির কানে কানে কিছু বলে। এদিকে ওয়ান ভেতরে আসছিল। তখন লিংচ্যাং চলে আসে। ওয়ান বলে, হানি আপনার জন্য ওই রুমে ওয়েট করছে। যা শুনে লিংচ্যাং জেলাস হয়ে যায়। তখনই ইয়ানরান আর হানি বেরিয়ে আসে। লিংচ্যাং বলে, তুমি আমার বোনের সাথে কি করছিলে? ইয়ানরান বলে, তুমি ভুল বুঝছো, এই লোক তো বুড়ো নয়, আমি তোমার হয়ে তাকে টাকা দিয়ে দিয়েছি। ওয়ান আর হানি চলে আসে। রাস্তায় ওয়ান জিজ্ঞেস করে, ইয়ানরান কি চেয়েছে আপনার কাছে? হানি বলে, ইয়ানরান আমাকে তার বয়ফ্রেন্ড হতে বলেছে, প্রতিদিন তার কাছে গিয়ে ধূপ সম্পর্কে শেখাতে বলেছে। এরপর তারা মিস্টার জ্যাংকে এইগুলো টাকা দিয়ে দেয়, যা দেখে শিয়ানলি হতবাক হয়ে যায় যে টাকা আবার কোত্থেকে জোগাড় করলো। মিস্টার জ্যাং বেরিয়ে যাচ্ছিল। তখন হানি বলে, আমি আপনার কথা রাখতে পেরেছি, তার বদলে আমি কিছু চাই। আমাকে ঝ্যাং ডিপার্টমেন্ট স্টোরের ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়ে দিন, আমি আরো ভালো প্রফিট আনতে পারবো। আসলে তাকে এসব বলতে বলেছে ওয়ান, কারণ সে দেখতে চায় মিস্টার জ্যাং কেমন রিয়াকশন দেয়। এর থেকেই বোঝা যাবে মিস্টার ঝ্যাং আপনাকে শত্রুর চোখে দেখে নাকি এখনো শত্রুর আসনে বসায়নি। মিস্টার ঝ্যাং ভীষণ রেগে হানির দিকে তাকায় আর বলে, ভেবে দেখব। এরপর ওয়ান হানিকে বলে, মনে হচ্ছে ইয়ানরান আপনাকে পছন্দ করে। আপনার বাবার থেকে জিততে হলে আমাদের গভর্নরের কাছে যেতে হবে। হানি বলে, কিন্তু আমি ইয়ানরানকে পছন্দ করি না, আর চলে যায়। এদিকে মিস্টার ঝ্যাং নানজিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন শিয়ানলি বলে, বাবার জন্য আমি সামনাসামনি ওকে কিছু বলতে পারিনি, এখন বাবা নেই, তাই হানির খবর আছে। যাই হোক, পরদিন ওয়ান হানির জন্য নতুন ড্রেস নিয়ে আসে। হানি বলে, এটা কিসের জন্য? ওয়ান বলে, আজ আপনার জন্মদিন, তার উপহার। সে হানিকে স্যুটটা পরিয়ে দেয় আর সেখানে সুতো দাঁত দিয়ে কাটতে যায়, যাতে হানির হার্টবিট লাফাতে থাকে। তখন ওয়ান বলে, চলুন আজ আপনার জন্মদিন সেলিব্রেট করা যাক। হানি ভীষণ খুশি হয়ে যায়। ওয়ান ওকে এক জায়গায় নিয়ে আসে। হানি বলে, কোথায় আসছি আমরা? ওয়ান বলে, গভর্নরের বাড়িতে, যাতে ওর মন খারাপ হয়ে যায়। ওয়ান বলে, আপনি ইয়ানকে প্রমিস করেছিলেন ধূপ নিয়ে শেখাবেন, তাই আগে এই কাজটা করুন, পরে জন্মদিন সেলিব্রেট করা যাবে। হানি বলে, এই প্রথমবার কেউ আমার জন্মদিন মনে রেখেছে, উপহারও দিয়েছে,
তুমি কি এই সবকিছু শুধু কর্তব্যের জন্য করেছো? ওয়ান বলে, আমি এসব করেছি যেন আপনি তাড়াতাড়ি জ্যাং পরিবারের হেড হতে পারেন। হান ই খুব কষ্ট পায় আর ভেতরে চলে আসে, কিন্তু লিং চ্যাং ওর দিকে বন্দুক ধরে। বুঝতেই পারছো সে জেলাস হয়ে আছে। তখন ইয়ানরান ওর হাত ধরে ফেলে আর বলে, হান ই আমার গেস্ট। সে তাকে নিয়ে রুমে যায়। তখন পেছন পেছন লিং চ্যাংও যায়। সে ইয়ানরানকে হান ইর কাছে যেতেই দিচ্ছিল না, তাই ইয়ানরান লিং চ্যাংকে বের করে দেয়। তবুও ও কান পেতে থাকে। ভেতরে ইয়ানরান দেখতে পায় হান ইর স্যুটের মধ্যে একটি রুমাল, আর তাতে ফ্রেঞ্চ অক্ষরে লেখা। ইয়ানরান বলে, তুমি এটা আমার জন্য করেছো তাই না? হান ই বলে, না, এটা আমার দাসী ওয়ান এনে দিয়েছে। ইয়ানরান বলে, দাসী ফ্রেঞ্চ জানবে কি করে? তুমি আমাকে পছন্দ করো তাই না? ইয়ানরান হানির গালে কিস করে দেয়। হান ই পড়ে যায় বিপদে। বাইরে দাঁড়িয়ে ওয়ান লিং চ্যাংকে বলে, আপনি কি হান ইকে পছন্দ করেন না? ইয়ানরান হান ইকে পছন্দ করে, এই জন্য বুঝি? লিং চ্যাং বলে, আমার বোন কোনো অন্ধ ছেলেকে পছন্দ করতে পারে না। ওয়ান বলে, আপনি হান ইকে অপমান করতে পারেন না। তার জন্য ইয়ানরান রৌসে ফুলের সুবাস পেয়েছে। লিং চ্যাং ওর গলা চেপে ধরে, আরেকবার এ কথা বলো তো দেখি। ওয়ান বলে, ইয়ানরান তার ভাইয়ের আশীর্বাদ চায়। আপনি কি আপনার বোনকে নিজের ভালোবাসা থেকে আলাদা করবেন? লিং চ্যাং ওর গলা ছেড়ে দেয় আর বলে, ঠিকই বলেছ, একতরফা ভালোবাসা অনেক কষ্টের। তোমার মতো দাসী আমি কখনো দেখিনি। এদিকে হান ই বলে, আমি আপনাকে শেখাতে এসেছি, আপনি এরকমটা করতে পারেন না। ও গালটা মুছে বেরিয়ে আসে। তখন ওয়ান আসে আর রুমাল দিয়ে গালের লিপস্টিক মুছে দেয়। হান ই বলে, এইটাই তো তুমি চেয়েছিলে তাই না? ওয়ান বলে, আমরাই তো এটা চেয়েছি, চলুন আপনাকে ঘুরতে নিয়ে যাই। কিন্তু হান ই বলে তার দরকার নেই। রাতে ওয়ান ওর জন্য নুডলস রান্না করে আনে। হান ই বলে, লাগবে না, নিয়ে যাও। ওয়ান এখানেই রেখে যায়। তখন হান ই জোর করে নুডলস খেতে থাকে আর কান্না করতে থাকে, কারণ ওয়ান ওকে দূরে পাঠাচ্ছে, অথচ ও ওয়ানকে পছন্দ করে। ওয়ান বুঝতে পারে হান ই কষ্ট পেয়েছে, কিন্তু ওরও কিছু করার নেই। পরের দিন ওয়ান এসে দেখে হান ই একদম রেডি। হান ই বলে, আমি অনেক খুশি ইয়ানরানের কাছে যাব বলে। রাতে আমি ওর স্বপ্নও দেখেছি। আজ তোমাকে আসতে হবে না, না হলে ইয়ানরান ভুল বুঝবে। হান ই একাই চলে আসে, কিন্তু পেছন পেছন ওয়ানও আসছিল, হেয়ারপিনটা ধরে যেন শব্দ না হয়। কিন্তু হান ই পড়ে যাওয়ার নাটক করে। এতে ওয়ান দৌড়ে আসে আর হেয়ারপিনের শব্দ শুনে হান ই ভীষণ খুশি হয়ে যায়। যাই হোক, আজকের মতো হান ই ইয়ানরানকে লেসন দেয়। ওদিকে ওয়ান দাসীর থেকে জানতে পারে লিং চ্যাং আর ইয়ানরান আপন ভাই বোন নয়। হান ই ইয়ানরানকে বলে, ওয়ান এসেছে আমাকে নিতে, যাতে ইয়ানরান রেগে যায়। হান ই এসে সেই সুতোটা ছেড়ে দেয় আর ওয়ান ধরে ফেলে। ইয়ানরানকে দাসী এসে একটি চিঠি দিয়ে বলে, এটা ওয়ান দিয়ে গেছে। অন্যদিকে গাড়ির মধ্যে হান ই দুটি পেয়ার ক্যান্ডি দেয়, যাতে ওয়ানের ছোটবেলার কথা মনে পড়ে, যেখানে ওয়ান হান ইকে পেয়ার ক্যান্ডি দিয়ে বলে, এটা খাও, ব্যথা করবে না। অর্থাৎ ওদের আগেও দেখা হয়েছিল। যাই হোক, শিয়ানলি রেগে মেগে হান ইকে মারতে লোক পাঠায়। হান ই দেখতে না পেলেও শুনতে পায়, তাই ও ফাইট ব্যাক করতে থাকে। কিন্তু সেখানে অস্ত্র শস্ত্র নিয়ে গ্রিন গ্যাং হাজির হয়। শিয়ানলি বলে, আজ তোর খবর আছে। কিন্তু তখনই ইয়ানরান বন্দুক নিয়ে আসে আর গ্রিন গ্যাং এর সবাইকে হুমকি দেয়, যাতে সবাই চলে যায়। হান ই বলে, ধন্যবাদ, কিন্তু আপনি এখানে কি করে আসলেন? ইয়ানরান বলে, ওয়ান একটি চিঠিতে আমাকে এই দোকানের কাজ দিয়েছে। আজ থেকে আমি এই দোকানের ম্যানেজার। হান ই বলে, ওয়ান, আমাকে তুমি এটা বললে না কেন? ওয়ান বলে, আপনার জন্য সারপ্রাইজ আছে। ইয়ানরান তাদের মিস্টার লরেন্টের কাছে নিয়ে যায়। সেখানে পারফিউমের একটি স্টুডিও আছে, আর মিস্টার লরেন্ট সোফিয়া পারফিউমের সাথে চাইনিজ মিক্স পারফিউম চাইছে। কিন্তু হান ই চোখে দেখতে পায় না বলে মিস্টার লরেন্ট তাকে বিশ্বাস করছিল না। কিন্তু হান ই সোজা স্টুডিওতে ঢুকে পড়ে, আর এত কিছুর মধ্যে থেকে সে সোফিয়া পারফিউম বানিয়ে ফেলে। এরপর মিস্টার লরেন্ট হানির কাছে 1000 পারফিউম চায়। তার বদলে সে 2 লাখ টাকা দেবে, কিন্তু তা 1 সপ্তাহের মধ্যেই দিতে হবে, না হলে 4 লাখ টাকা জরিমানা দিতে হবে। এটা শুনে ওরা তাড়াতাড়ি সোফিয়া পারফিউমের ফর্মুলা বানাতে লেগে পড়ে। সাউদও ওদের সাহায্য করে।
অনেক খেটে খুঁটে ওরা সেই ফর্মুলা রেডি করে ফেলে। সবাই খুব খুশি হয়, কিন্তু সাউদু আবারও বিশ্বাসঘাতকতা করে। সে ফর্মুলাটি শিয়ানলিকে দিয়ে দেয়। পরদিন দাসী এসে খবর দেয় ফর্মুলার কোনো উপকরণ বাজারে পাওয়া যাচ্ছে না, কারণ কালকে কেউ সব কিনে নিয়েছে। তখন শিয়ানলি চলে আসে আর বলে, আমি কিনেছি, এখন এই ফর্মুলার আমার প্রয়োজন নেই। শিয়ানলি চলে যায়। সবাই বুঝতে পারে সাউদু এটা করেছে, তাই হান ই ওকে বের হয়ে যেতে বলে। হান ই বলে, আমি আবার স্যাম্পল তৈরি করব, আবার একটি সুযোগ চাইব। সে আবার স্যাম্পল বানাতে লেগে পড়ে। অন্যদিকে শিয়ানলি তার কেনা উপকরণ নিয়ে 1000 পারফিউম তৈরি করে ফেলে। কিন্তু ঝ্যাং শপের সবাই চিন্তায় পড়ে যায়, ওরা 4 লক্ষ টাকা জরিমানা কোথায় পাবে। ইয়ানরান বলে, আমি দেব, কিন্তু ওয়ান আর হানি মানা করে দেয়, আমরা আর আপনার সাহায্য নিতে পারবো না। কিন্তু ইয়ানরান সাহায্য করতে চায়। ও লিংচ্যাং এর কাছে টাকা চায়, কিন্তু লিংচ্যাং বলে, আমি টাকা উড়িয়ে দেব, অথচ হান ইকে দেব না। তখন ইয়ানরান নিজের অলংকার, জেড এসব কিছু নিতে থাকে বিক্রি করতে। রাস্তায় লিংচ্যাং গাড়ি নিয়ে আসে আর বলে, চলো তোমাকে এগিয়ে দেই। কিন্তু ইয়ানরান শোনে না। ও নিজেই সেসব মূল্যবান পছন্দের জিনিস বিক্রি করে 4 লক্ষ টাকা জোগাড় করে। পরদিন ওর ঘুম ভাঙলে দেখে 2টি ব্রিফকেস, একটাতে সেই টাকা আর একটাতে সেই অলংকার। লিংচ্যাং বলে, তুমি আমার দেওয়া জিনিস বিক্রি করতে চাও? ইয়ানরান ওকে জড়িয়ে ধরে আর বলে, তুমি অনেক ভালো ভাই। ও টাকা নিয়ে আসে, কিন্তু দেখতে পায় ঝ্যাং শপে পুলিশ এসেছে, কারণ শিয়ানলির দেওয়া 1000 পারফিউম মেখে লরেন্টের ছেলের মুখে অ্যালার্জি বের হয়েছে। শিয়ানলি বলে, এই ফর্মুলা হান ই বানিয়েছে, ওর দোষ এসব, তাই পুলিশ হান ইকে অ্যারেস্ট করতে এসেছে। ইয়ানরান বলে, এটা কোনো কথা? পারফিউম দিয়েছে শিয়ানলি আর অ্যারেস্ট হবে হানি? হান ই বলে, হ্যাঁ, এটা আমার ফর্মুলা, কিন্তু সেটা কমপ্লিট করার আগে চুরি হয়ে গিয়েছিল। এই ফর্মুলাতে খুঁত ছিল, এখন আমি সঠিকভাবে তৈরি করার ফর্মুলা পেয়ে গেছি। যদিও এটা আমার ভুল নয়, তবুও আমি এর দায়িত্ব নেব। এখানে 4 লক্ষ টাকা আছে, আর এখানে সুফিয়া পারফিউম আছে, আপনি বলুন আপনি কোনটা নেবেন। সে বলে আমি অবশ্যই পারফিউম নেব, এবং সেটা স্মেল করে বলে, এর মধ্যে থেকে তো চাইনিজ পারফিউমের গন্ধও আসছে। হান ই বলে, কারণ আপনার বাবা বলেছিল সুফিয়া পারফিউমের সাথে চাইনিজ ট্রেডিশনাল সেন্ট যোগ করতে। 2 দিন এই পারফিউম ইউজ করলে আপনার সকল অ্যালার্জি সেরে যাবে। সেই লোক এতে রাজি হয়ে যায়। তখন হান ই বলে, আমাদের সেই ইউজলেস 1000 পারফিউম দিয়ে দিন, আমরা সেটা ফেলে দেব। যেহেতু শিয়ানলি আপনার কন্ট্রাক্ট রাখতে পারেনি, তাই তাকে 4 লক্ষ টাকা ফেরত দিতে হবে। শিয়ানলি পুলিশের সাথেও খারাপ আচরণ করতে থাকে, তাই পুলিশ ওকে অ্যারেস্ট করতে চায়। তখন শিয়ানলির মা এসে তাকে বাঁচায় আর বলে, টাকা আমি জোগাড় করব, ওকে ছেড়ে দিন। তারা সেখান থেকে চলে যায়। কিন্তু ইয়ানরান অনেক আশা করে টাকাগুলো এনেছিল, কারণ ও হানির সাহায্য করতে চায়। ইয়ানরান জিজ্ঞেস করে, তোমরা এজন্য চিন্তা করছিলে না, কারণ ওই ফর্মুলাতে ভুল ছিল? ওয়ান বলে, সেটা তো চুরি হয়নি, আসলে সেদিন হান ই সাউদুর হাত কাটা থেকে বাঁচিয়েছিল। সাউদু হান ইর কাছে ক্ষমা চেয়েছিল। হান ই বলে, আমি তোমাকে ক্ষমা করব, কিন্তু এবার তুমি শিয়ানলির সাথে বন্ধুত্বের নাটক করবে আর আমাদের সাহায্য করবে। এভাবেই সাউদু ভুল ফর্মুলা শিয়ানলিকে দিয়ে এসেছিল। এত সব নাটক করতে হয়েছে কারণ আমরা কোনোভাবে 1 সপ্তাহের মধ্যে 1000 পারফিউম বানাতে পারতাম না, তাই এমন একটি ফর্মুলা তৈরি করেছি যেটা টক্সিক, কিন্তু 1 ফোঁটা এসেনশিয়াল অয়েল যোগ করলে সেটা ঠিক হয়ে যাবে। অর্থাৎ আমরা যে 1000 টক্সিক পারফিউম ফেরত চেয়েছি ফেলে দেওয়ার জন্য, সেটার মধ্যে 1 ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশালেই সেটা আবার ঠিক হয়ে যাবে, আর এটাই আমরা লরেন্টের ছেলেকে দিয়ে দেব। ইয়ারান বলে, কেন তোমরা 1000 পারফিউম বানাতে পারবে না কেন? তোমাদের কাছে তো 4 লক্ষ টাকা আছে। তখন সাউদু দেখায় ব্রিফকেসে কোনো টাকা নেই, অর্থাৎ ওরা জানতো সাহেব টাকা নিতে চায় না, সে পারফিউম নিতে চায়, তাই ব্রিফকেসটা সে খুলেও দেখতো না। ইয়ারান বলে, তোমরা এত কিছু প্ল্যান করেছো আর আমাকে কিছুই বললে না। ওয়ান বলে, কারণ আপনার জন্য আমরা একটি সারপ্রাইজ রেখেছি, আজ থেকে আপনি আর ম্যানেজার নন, আপনি এইসবের ওনার। ইয়ানরান বলে, ঠিক আছে, আমি আর রেগে নেই। অন্যদিকে শিয়ানলির মা বলে, এতদিন হান ই একটা কথা মুখেও বলেনি,
হঠাৎ করে ও এত চালাক হয়ে গেল কি করে যে ও এখন তোমাকে টক্কর দিচ্ছে? শিয়ানলি বলে, যবে থেকে ওয়ান ওর মেড হিসেবে এসেছে তখন থেকে ও এরকম হয়ে গেছে। মা বলে আমাদের বাড়িতে থেকে ও এসব করছে। শুনেছি গভর্নর লিং চ্যাং ওয়ানকে পছন্দ করে। আমরা এর ফায়দায় তুলব। এখানে এই পার্টটি শেষ করছি। পরের পার্টে সবগুলো এপিসোড দিয়ে দেব, চিন্তা করো না। তাই কমেন্টে লিখে দিও নেক্সট পার্ট। বাই।